আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার আমন্ত্রণ। আমি মোশাররফ স্যার গত ক্লাসে তোমাদের দ্বিতীয় পত্রের সাবটার্সের আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আলোক বিজ্ঞানের গত ক্লাসে আমরা একেবারেই একটা রিভিউ ক্লাস বলা যেতে পারে, যেটা এসএসসি তে তোমরা ভালোভাবে জেনেছো। শুধু এসএসসির বিষয়টি স্মরণ করার জন্য এই গত ক্লাসটি ছিল। আমি গত ক্লাসে বলছিলাম, তোমরা মনে পড়ে কিনা, যে আমরা ইন্টারমিডিয়েটে অর্থাৎ এই চ্যাপ্টারে আলোর প্রতিফলন সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই। আমরা আলোচনাটা হবে আসলে আলোর প্রতিসরণ নিয়ে। তো প্রতিসরণ বিষয়টা গত ক্লাসে কি আমরা বলছিলাম, যে এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যখন আলোক রশ্মি চলতে চায় তখন দেখা যায় মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তন করে চলাটাই হলো আলোর প্রতিসরণ। প্রতিসরণের বাস্তব ফলাফল আমরা কিভাবে সবাই প্রয়োগ করতেছি সেই ক্ষেত্রগুলো আমরা বলছিলাম। যে আমি যদি অণুবীক্ষণ যন্ত্রের কথা বলি, দূরবীক্ষণ যন্ত্রের কথা বলি, একজন লোকের চোখের ত্রুটি থাকে, সেই চশমা ব্যবহার করে, এই সকল ক্ষেত্রে আমরা আলোর প্রতিসরণটাকে আমরা ব্যবহার করি। আজকে আমরা প্রতিসরণ নিয়ে আলোচনা আরো একটু গভীরে যাব, যেটা ইন্টারমিডিয়েটে প্রশ্ন হতে পারে তোমাদের বোর্ডের যে বিষয় থেকে, সেই বিষয়ে আলোচনা। আমি দেখো এখানে বোর্ডে কিছু অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অঙ্কন করেছি। তোমরা এগুলা সাথে চিত্রগতভাবে পরিচয় আছে। যেমন আয়তাকার কাচ ফলক, এখানে এসএসসি তে তোমরা দেখেছো যে এখানে এটাতে আলোর প্রতিসরণ ঘটে। আয়তাকার কাচ ফলকটা কি, যেখানে তার পৃষ্ঠগুলো একটি পৃষ্ঠের সাথে আরেকটি পৃষ্ঠ লম্বভাবে যুক্ত থাকে। পৃষ্ঠগুলা মসৃণ সমতল এবং পৃষ্ঠগুলা যুক্ত হয় লম্বভাবে সমকোণে। আমার চিত্রে সেটা উল্লেখ আছে। প্রিজম যদি আমরা বলি যে আয়তাকার কাচ ফলকের সাথে প্রিজমের গঠনগত দিকে স্যার কি পরিবর্তন, বলবো প্রিজমের পৃষ্ঠটা সমতল মসৃণ, সেখানে আয়তাকার কাচ ফলকের পৃষ্ঠটা ছিল সমতল মসৃণ। আয়তাকার কাচ ফলকের পৃষ্ঠগুলা পরস্পরের সাথে সমকোণে যুক্ত, কিন্তু এখানে আমরা দেখতেছি যে পৃষ্ঠগুলা সমকোণে নয়, একটির সাথে আরেকটি, যেটাকে আমরা এই অবস্থাটাকে হেলানো বলতে পারি। এখানে হেলানো অবস্থায় দেখা গেছে যে একটি পৃষ্ঠের সাথে আরেকটি পৃষ্ঠের সাধারণত 60 কোণে যুক্ত থাকে। আমরা প্রিজমের এখান থেকে সংখ্যাগত হেলানো শব্দটি ব্যবহার করি, যে দুটি সমতল মসৃণ হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমস্মারক মাধ্যমকে আমরা প্রিজম বলি। প্রিজমের আরো দুটি সংখ্যা আছে, আমরা জানি যে তিনটি আয়তাকার, দুটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম, তারপর সমস্মারক মাধ্যমকে আমরা প্রিজম বলি। আবার আরেকটি জায়গায় 6টি আয়তক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ কোনো প্রতিসারক মাধ্যমকে আমরা প্রিজম বলি। এই হলো প্রিজমের বিষয়টা। পাশে আরেকটি চিত্র তোমরা দেখতেছো, লেন্স। এসএসসি তো তার সাথে পরিচিত। এর পৃষ্ঠগুলা গুলিও কিন্তু মসৃণ, সমতলীয়, সেখানেও মসৃণ ছিল, এখানেও মসৃণ, কিন্তু পৃষ্ঠগুলা কি, যে বলতে পারে যে একটির সাথে আরেকটি একই রকম পৃষ্ঠ বিপরীত মুখে যুক্ত হয়ে আমরা এখানে দেখছি যে একটা মাধ্যম সৃষ্টি করছে। তার এরকম একটি গঠন আমরা এখানে লেন্স বলে থাকি। এটা আমাদের বাস্তব ব্যবহার। আমরা বলবো যে এই চ্যাপ্টারই আমরা প্রতিফলন প্রতিসরণের যে মাধ্যমে যে আমরা অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র কার্যক্রম দেখবো, সেখানে এই লেন্সের মাধ্যমে সেটা আমরা ব্যাখ্যা করবো। বলবো যে লেন্সের প্রায়োগিক ক্ষেত্রটাই হলো অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র। আমি যদি একটু পেছনে যাই, যে স্যার আমরা লেন্সের ব্যবহার কোথায় থেকে শেখা শুরু করছি, তোমরা অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছো যে ক্যামেরার মধ্যে লেন্স ব্যবহার করেছে। এসএসসি তে এসে তোমরা চোখ পড়ছো, চোখের ত্রুটি, সেখানে কিন্তু লেন্সেরই ব্যবহার করছে। তো আমরা এখানে ইন্টারমিডিয়েটে এসে দেখবা যে সেখানে আমরা আরো একটু উন্নত পর্যায়ে লেন্স ব্যবহার, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র। এখানে তোমাদের অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রে আমরা বিবর্ধনের রাশিমালা, সেখানে লেন্স
সমাক্ষভাবে দুটি লেন্সকে আমরা যুক্ত করে, অনুবীক্ষণ যন্ত্র তোমরা জানো যে ছোট জিনিসকে বড় করে দেখায়, স্পষ্ট দেখায়, দূরবীক্ষণ যন্ত্র দূরের জিনিসকে কাছে দেখায়, স্পষ্ট দেখায়। এই বিষয়গুলো আমরা পরে আলোচনায় আসবো। তা আমাদের এখানে এই লেভেল আয়তাকার কাজের ব্যবহার নাই, আমরা ব্যবহার নতুন ভাবে এখানে জানবো যে একটা প্রিজম, দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আজকের আলোচনার বিষয়টা আমি লিখছি যে আজকের আলোচ্য বিষয় প্রিজমে আলোক প্রতিসরণ, মানে আলোক রশ্মিটা প্রিজমের মধ্য দিয়ে কিভাবে গমন করে। আমরা অপর ভাষায় বলতে পারি যে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির গমন পথ বিশ্লেষণ। আসো আমরা আজকে এই উপস্থাপনায় গাণিতিক কিছু বিষয় আছে, আমরা সেটার মাধ্যমে গমন পথের একটা ব্যাখ্যা সৃষ্টি করি। তোমরা দেখো প্রিজমটি হলো এবিসি, এটাকে আমরা প্রিজম কোণ বা শীর্ষ কোণ বলে থাকি। এই কোণটা তো আমরা বলছি যে সমবাহু প্রিজম, যার প্রতিটি কোণ 60 ডিগ্রি থাকে। তো এখানে আমরা দেখবো যে এবি পৃষ্ঠ দিয়ে একটা আলোক রশ্মি পি কিউ আর সেই ইনসিডেন্ট আপতিত হয়, লম্বটা হইছে তোমার এন ও এন কিউ ও, এটা সাপেক্ষে আপাতন কোণটা প্রথম পৃষ্ঠের জন্য হয়। এটা দিক পাল্টিয়ে গমন করছে কিউআর, কিউআর পথে গিয়ে আবার এসি পৃষ্ঠের মধ্যে সেটা হয়ে গেল আপতিত রশ্মি। এখান থেকে সে হালকা মাধ্যমে বেরিয়ে গেছে আরএস পথে। প্রথমে তোমরা দেখবে যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে অবিলম্বের দিকে সরে আসছে, আবার ঘন থেকে যখন হালকা মাধ্যমে বেরিয়ে গেছে অবিলম্ব থেকে আবার আরএস পথে দূরে সরে গেছে। তা আমরা এটা প্রথম পৃষ্ঠ, এটাকে দ্বিতীয় পৃষ্ঠ, সেই হিসাবে এই পৃষ্ঠের কোণটাকে আমরা আপাতন কোণ I1, ওই পার্শ্ব থেকে আবার বিবেচনা করলে যে এস আর কিউপি, যে এখানে আপাতন কোণ I2, তার জন্য প্রতিসরণ কোণ R2, আপাতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। তা আমরা ওই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রতিসরণ কোণটি কিন্তু গণমাধ্যমে সৃষ্টি হয়েছে। আমি বিস্তারিত না গিয়ে খুব সহজভাবে আমি ব্যাখ্যাতে চলে যাচ্ছি। তোমরা দেখো আলোক রশ্মিটি PQ আপতিত হয়ে RS পথে নির্গত হওয়া পর্যন্ত সে তার আদি পথ থেকে দুইবার বিচ্যুত হয়েছে। একবার আমি বলবো যে তার আদি পথ থেকে এতটুকু অবিলম্বের দিকে সরে আসছে, এরপর আবার যখন দ্বিতীয় পৃষ্ঠে আপতিত হয়েছে তার আদি পথ থেকে এতটুকু সে সরে আসছে। দুইবার সে আদি পথ থেকে কতটুকু বিচ্যুত হলো, সরে গেল, সেটা জানার জন্য বলা হয়েছে আপতিত রশ্মিকে সামনের দিকে, নির্গত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে এখানে একটি কোণ সৃষ্টি হয়। এটাকে আমরা মোট বিচ্যুতি বলে থাকি। এটাকে আমরা প্রকাশ করব ডেল্টা দ্বারা। এটার কোণটার নাম দিতে পারি ইউ টি আর। এখানে আমরা আলোচনায় গাণিতিকভাবে নিয়ে আসি যে বিচ্যুতি ডেল্টা সমান ইউ টি আর। দেখো এই কোণটার সমান যদি আমি লিখি যে টি কিউ আর যোগ কিউ আর টি, আমরা জানি এসএসসি তে একটি উপপাদ্য, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অপর দুই অন্তঃস্থ কোণের সমষ্টির সমান, সেই উপপাদ্যের দৃষ্টিকোণ থেকে এটাকে যদি আবার আমি দেখি এইভাবে লিখি, তোমরা সবাই মানবে যে সেটা হলো যে I1 মাইনাস R1, এটাকে যদি আমরা লিখি I2 মাইনাস R2। কিভাবে আমি এটা ব্যাখ্যায় আসছি, দেখো এই বিন্দুতে দেখো এই দুটি রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই কোণটা হলো বিপরীত কোণ। এটা I1 হলে এই পুরো কোণটা I1, এই পুরো I1 থেকে তুমি R1 বাদ দিলে কিন্তু এই কোণটা পাচ্ছো। এই কোণটা মানে কি TQR। এই TQR এর আরেকটি পরিচয় হয়ে গেল যে I1 মাইনাস R1। সেম ভাবে আমরা বলতে পারি যে পৃষ্ঠ AC মানে দ্বিতীয় পৃষ্ঠের জন্য I2 মাইনাস R। এটাকে একটু সাজিয়ে লেখো I1 প্লাস I2 প্লাস মাইনাস দিয়ে লেখো R1 প্লাস R2। আমি এখানে এসে একটু সাইড নোটে যাই। দেখো তোমরা দেখো যে এ কিউ ও আর একটি চতুর্ভুজ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, কিন্তু অঙ্কন অনুসারে বলতেছে
যে এই পুরো কোণটা সমকোণ, এই পুরো কোণটা কারণ এটা লম্ব, তাহলে 90 90 180 হয়ে গেল। আর অবশ্যই ও এবং এ কোণ মিলে হবে 180। তাহলে লেখো যে এ কোণ যোগ ও কোণ সমান 180। আবার আরেকটি উপপাদ্য তোমরা পড়ছো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টিও 180 হয়। ত্রিভুজটি যদি আমি এইভাবে বিবেচনা করি যে কিউ আর ও, তাহলে এখানে R1 R2 এবং ও কোণ মিলে হবে আবার 180। তাহলে লেখো R1 যোগ R2 যোগ ও কোণ সমান 180। সুতরাং এখান থেকে লিখতে পারো এ কোণ যোগ ও কোণ সমান R1 যোগ R2 যোগ ও কোণ। এটা যদি আমরা বাদ দিই তাহলে এ কোণ সমান আসতেছে R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 এর একটা পরিচয় আমরা এখানে পাইছি, যে সেটা কি আসতেছে ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস a। এটা হলো বিচ্যুতি। বিচ্যুতি সমান কি, বিচ্যুতির সাথে প্রিজম কোণের একটি সম্পর্ক বের হচ্ছে এখানে, যে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস a। তাহলে আমরা এখানে মূলত আলোক রশ্মি পি কিউ কিউ আর আর এস, এই পি কিউ আর এস টা হলো তোমার তার গমন পথ। রশ্মিগুলোর পরিচয় যদি আমরা এই যে পি কিউ হলো আপতিত রশ্মি, আর কিউ আর হলো প্রতিসৃত রশ্মি, আর এস হলো নির্গত রশ্মি। এখান থেকে আমরা চলে যেতে পারি আরেকটি বিষয় আলোচনায়, যে প্রিজমের একটা ন্যূনতম বিচ্যুতি বলে মত আছে। সেখানে আমরা একটা গ্রাফিক্যাল নেচার দেখব, নেচার থেকে আমরা ন্যূনতম বিচ্যুতিটা কি সেটা দেখব। আমরা অনার্স লেভেলে এই প্রিজমের একটি এক্সপেরিমেন্ট করেছি, সেখানে ন্যূনতম বিচ্যুতি অবস্থান, ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ছিল। তোমাদের এখানে যতটুকু ব্যাখ্যা আছে তার পাশাপাশি আমি আরো কিছু তথ্য সংযোজিত করে ন্যূনতম বিচ্যুতিটা ব্যাখ্যা করব। কতক্ষণ গেলাম? দেখো তোমরা ন্যূনতম বিচ্যুতিটা কি, আমি একটা গ্রাফিক্যাল নেচার এখানে এদিকে আপাতন কোণ আই আর এদিকে বিচ্যুতি কোণ ডেল। আমরা প্র্যাকটিক্যালি যে রেজাল্টটা দেখছি সেটা আমি বর্ণনা করি। আমরা দেখেছি যে আপাতন কোণের বৃদ্ধির সাথে সাথে বিচ্যুতির মান কমতে থাকে। এভাবে বিচ্যুতির মান কমতে কমতে আপাতন কোণের একটা মানের জন্য বিচ্যুতি সর্বনিম্ন হয়। এরপরও যদি আপাতন কোণের বৃদ্ধি ঘটাতে থাকে, বিচ্যুতির মান আর না কমে পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে। আপাতন কোণের যে মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হলো, বিচ্যুতির এই সর্বনিম্ন মানটাকে আমরা ন্যূনতম বিচ্যুতি বলে থাকি। চিত্রে আমরা আসি, তোমরা দেখো আমি একটা মান নিচ থেকে নিলাম, যে এটা কত, স্যার এটা 42 ডিগ্রি, তার আপাতন কোণটা হলো 30। আরেকটি মান আমি এখানে নিলাম যে এটা 35 অ্যাঙ্গেল, এটা আমি নিলাম 40। আরেকটি মান আমি এখানে নিলাম, এটা হলো তোমার 40, বিচ্যুতিটা হলো আমার এখানে 30। এরপরে যদি আমি আপাতন কোণের মান আরো বৃদ্ধি করি, দেখা যাচ্ছে যে 45 এ গিয়ে আবার বিচ্যুতির মান বাড়তে শুরু করছে। তাহলে আমি বলবো 40 আপাতন কোণের জন্যই বিচ্যুতির মান সর্বনিম্ন, যেটা 39 ডিগ্রি, ন্যূনতম মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল এম ইকুয়াল টু 39 ডিগ্রি। তাহলে এই রেজাল্টটা আসছে কিভাবে, আমি যেটা বললাম যে সেখানে একটা এক্সপেরিমেন্ট আমরা করছি। এক্সপেরিমেন্টের এই গ্রাফটা আমরা অঙ্কন করেছি। সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি এটা যথার্থই প্রমাণিত হয়। আমি যদি ন্যূনতম বিচ্যুতি কোণ এখানে তোমাদের আসে যে ন্যূনতম বিচ্যুতি অবস্থান ব্যাখ্যা করা একটা অনুধাবন প্রশ্ন, যদি তোমাদের বইয়ের মধ্যে ব্যাখ্যাটা তেমন একটা জোরালো না, কিন্তু আমি আগামী ক্লাসে এই ন্যূনতম বিচ্যুতি অবস্থানের ব্যাখ্যা
ন্যূনতম বিচ্যুতির সাথে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গ্রহণ পথের যে রাশিটা পাইছি এটার পরিবর্তন এবং ন্যূনতম বিচ্যুতির আলোকে আলোর প্রতিসরণাঙ্ক প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণাঙ্ক স্নেলের সূত্র ব্যবহার করে আমরা সর্বশেষ একটি সূত্র প্রতিষ্ঠা করব। এটা আমরা আগামী ক্লাসে করব। আজকের মতো তোমাদের অনলাইন ক্লাস এখানে সমাপ্তি দিচ্ছি। সবাই ভালো থাকবে, করোনা থেকে নিজেকে মুক্ত রাখবে, পরিবেশকে আশপাশের যত আমাদের প্রতিবেশী আছে তাদেরকেও করোনা সম্পর্কে সচেতন করব, তাদেরকেও করোনা থেকে আমরা সকলে মিলে সবাই সচেতন থাকবো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি।